নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল দস্তাকে দিল্লি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মারো, আরো মারো আমায়, কিন্তু একটা কথা তুমি ভালো করে শুনে নাও, আমার মা বাবাকে আমি আর কষ্ট দিতে পারবো না। কষ্ট? আর তোমার স্বামীর কষ্টটা সেটা? তার জন্য তাই তুমি নিজেই, অন্য কেউ কেন ভোগ করবে? তুমি অন্য কেউ, তোমার মা বাবা অন্য কেউ, আমার পয়সায় খাচ্ছ আর আমাকেই তেজ দেখাচ্ছ। আর তুই এখানে এক মিনিটও থাকবি না। চল চল মা, বাড়ি চল। না বাবা, এখন এটাই আমার বাড়ি, ওই আমার স্বামী। ও তোর স্বামী নয়, জানোয়ার একটা। আর এখনো তো তোর জীবনই শুরু হয়নি মা, ছেড়ে দে ওই শয়তানকে। এরকম মারধর, অত্যাচার, এটাকে তুই জীবন বলছিস? এ আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না। এ তোমাকে এমনি ছাড়বে না, নিয়ম মতো ছাড়বে, ডিভোর্স পেপার নিয়ে। চেষ্টাও করবেন না, আমি আপনাদের কাউকে ছাড়বো না। যে মানুষ মনুষ্যত্ব হারিয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার মেয়েটা না দয়া করেছিল তোকে, তাই শুধু ডিভোর্স পেপার পাঠিয়েছে। আর আমি যদি হতাম না, তাহলে তোকে এমন জায়গায় পাঠাতাম যেখানে মৃত্যুও তোর মুখে থুতু দিত। যদি কোনো বাবা মায়ের এইটুকু অনুভূতি হতো যে যখন একজন স্বামী ও তার পরিবার তাদের মেয়েকে পণের জন্য অত্যাচার করতে থাকে, তাহলে দ্রুত আপনাদের মেয়েকে বাড়ি নিয়ে আসুন। একটা খারাপ সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং একটা জীবন বাঁচতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণত এই অনুভূতিটা বেশ দেরিতে হয়, একটা ব্যথা নিয়ে, যখন নিজের মেয়ে চিতায় শুয়ে থাকে। যখন কোনো মেয়ের দেহে অত্যাচারের চিহ্ন থাকে, তখন সেটা সবচেয়ে বড় ইঙ্গিত যে এবার প্রয়োজন ওই নৃশংস স্বামীটিকে মেয়েটির জীবন থেকে চিরতরে দূরে করে দিতে হবে। কি অদ্ভুত না আমরা! একটা বিবাহিত জীবন যদি নরকও হয়ে যায়, তবু আমরা এই কথাটাই বলতে থাকি যে সম্পর্ক স্বর্গ থেকে তৈরি হয়। সাল 2011, নিউ দিল্লি। যা যা দেওয়ার ছিল বাবা দিয়েছেন, একটা ভালো প্রফেশন, এডুকেশন। চিরাগ, আমি একজন কোয়ালিফাইড প্র্যাকটিসিং ডেন্টিস্ট। আর তাছাড়াও চিরাগ, বিয়ের আগে আমরা বলেছিলাম না তোমার পরিবারকে যে পণের তো কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এখন এসব কথা উঠছে কেন? প্লিজ চিরাগ, আজকের পর এই টপিকে আর কোনো কথা হবে না। আজকের পর এই টপিকে আর কোনো কথা হবে না।
ডক্টর, আমার ডোজ বাড়িয়ে দিন। শিওর ডক্টর শ্রুতি, আমি ডোজটা 10 থেকে 25 করে দিয়েছি। কিন্তু আমরা দুজনেই জানি অ্যান্টি ডিপ্রেশন মুড ঠিক করে, জীবনের সমস্যাগুলো নয়। শ্রুতি, তোমার ডিপ্রেশন না জেনেটিক আর না সেটা সাধারণ, একটা বিশেষ সমস্যা তোমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তুমি যদি একটা শক্ত পদক্ষেপ নাও তাহলে সেটা এমনিই মিটে যাবে। তখন না কোনো মেডিকেশনের দরকার হবে, না কোনো থেরাপির। আমার হাতে কিছুই নেই ডক্টর। আমি তো প্রতিদিন শুধু এটাই ভাবি যে করে হোক অবস্থাটা যেন পাল্টে যায়, ব্যাস। কন্ডিশন কি করে ঠিক হয়ে যাবে চিরাগ? তুমি গার্মেন্টের বিজনেসে 3 লাখ ঢেলেছো আর 4 মাসের মধ্যে তুমি ওই ব্যবসা বন্ধ করে দিলে। বিজনেসটা করলে আরো লস হতো দাদা, ওই লাইনটাই ফ্লপ ছিল। কোনো লাইনই ফ্লপ হয় না চিরাগ। হ্যাঁ, শুধু সহজে যখন সবকিছু পাওয়া যায় তখন সবকিছু সোজা সোজাই মনে হয়। 1 মিনিট দাদা, তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে আবার টাকা দেব আর তুমি আবার না জেনে শুনে না কোনো কষ্ট করে ওই টাকাটা কোনো নতুন লাইনে ঢেলে দেবে, আর তারপর ওই টাকা কখন হাওয়া হয়ে যাবে আমরা সেটা জানতেই পারবো না। ঠিক আছে, তাহলে দিতে হবে না টাকা। একদম। আমি আমার উপার্জন করা টাকা তোমার কাজের এক্সপেরিমেন্ট করার জন্য আমি কখনো দেব না। তুমি চাইলে এখানে চাকরি করো, পারিশ্রমিক নাও, আর নিজের পরিশ্রমের টাকা দিয়ে তুমি যা খুশি এক্সপেরিমেন্টের কাজে তোমার টাকা ব্যয় করতে পারো। এত দয়া? দাদা থাক, তোমার টাকা তোমার চাকরি তোমার কাছেই থাক। চিরাগ, বাবা এখন সময়টা এসি কোচের, আর তোমার ট্রাভেল এজেন্সি গরুর গাড়ির মতো চলছে। তুমি এটাকে বেচে কেন দিচ্ছ না? শোন, গরুর গাড়ি না হয় হলো, তবু চলছে তো। আমরা তো দুমুঠো খেতে পাচ্ছি। ও, এখন আমাকে রুটি গোনানো হচ্ছে? একদমই নয়, আমি শুধু তোকে বাস্তবটা দেখাবার চেষ্টা করছি। এই ট্রাভেল এজেন্সি আমাদের সংসারের শেষ সম্বল। তার উপর তোমার বিজনেসের ট্র্যাক রেকর্ড একটা বিগ জিরো। শোন, আমি তোকে আর একটা পয়সা দিতে পারবো না। কিন্তু পীযূষ দাদাকে দিতে পারো। পীযূষ তার নিজের ব্যবসা নিজে দাঁড় করিয়েছে। হ্যাঁ, শোনো, বাবা ঠিক কথাই বলছে। বাবা না পীযূষ ভাইকে কোনো সাহায্য করেছে, না টাকা পয়সা দিয়েছে। তাহলে কোথা থেকে আসলো? আকাশ থেকে আসলো? ওকে ওর শ্বশুর মশাই সাহায্য করেছিলেন। তাহলে এটা আমার ভুল? আমার শ্বশুর ভিখারি আর আমার বউ সাইকো বলে? মেয়ে পছন্দ তুই করেছিলি, সম্বন্ধটা তুমি এনেছিলে। উৎসাহটা তোর বেশি ছিল। তোমাদের দুজনের সঙ্গে কথা বলাই বেকার। শ্রুতি মা, আমাদের ফিরতে 2-3 ঘন্টা লেগে যাবে। তুমি তো জানোই যে মহারাজদের বাণী অনেকক্ষণ ধরে চলে। মা, তুইও আমাদের সঙ্গে চল না। আমি বাড়িতেই থাকবো। যেমন তোমার ইচ্ছে। কিন্তু হ্যাঁ মা, তোমার বাবাকে অবশ্যই ফোনটা করবে। তুমি তো দেখছো আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? মা, চিন্টু, সবাই? এখানে সবাই ভালোই আছে মা, শুধুমাত্র তোর মা দিনরাত তোর কথা ভাবছে। আমি জানি বাবা। ওখানকার খবর টবর কি? একই রকম আছে বাবা। আমার মনে হয় না কখনো কোনো সুরাহা মিলবে।
তুই একবার আমাকে বল মা, আমি তাহলে এক্ষুনি তোকে ওখান থেকে নিয়ে আসছি। না বাবা, কেন নয়? আরে পরিস্থিতি যখন সেখানে শোধরাবারই নয়, তো ওখানে গুমড়ে গুমড়ে বেঁচে থেকে কি লাভ? আমি জানি না বাবা, আমি জানি না কিছু। বাবা আবার পরে কথা বলবো, আমি রাখছি। শ্রুতি একজন হাইলি এডুকেটেড মেডিকেল গ্র্যাজুয়েট ছিল। বিয়ের আগে সে ডেন্টাল প্র্যাকটিস করছিল, কিন্তু বিয়ের পরে স্বামীর চাপে পড়ে তাকে তার ডেন্টাল প্র্যাকটিস বন্ধ করে দিতে হয়। তার স্বামী চিরাগ চাইতো যে স্মৃতি বাড়িতেই থাকুক আর তার বয়স্ক বাবা মার দেখাশোনা করুক। বিয়ের 6 মাসের মধ্যেই স্মৃতি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে ডিপ্রেশনে ভুগতে থাকে, যার জন্য তাকে ওষুধ খাওয়াও শুরু করতে হয়। এই বিপর্যস্ত জীবন শ্রুতিকে ইঙ্গিত দিতে থাকে যে বেরো এই নরক থেকে, কিন্তু না, স্মৃতি ওই বাড়িকে, ওই সম্পর্ককে না ভাঙার ভুল করে। আর তারপর সবচেয়ে বড় ভুল, বিয়ের 6 মাসের মধ্যেই স্মৃতি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে ডিপ্রেশনে ভুগতে থাকে, যার জন্য তাকে ওষুধ খাওয়াও শুরু করতে হয়। এই বিপর্যস্ত জীবন স্মৃতিকে ইঙ্গিত দিতে থাকে যে বেরো এই নরক থেকে, কিন্তু না, স্মৃতি ওই বাড়িকে, ওই সম্পর্ককে না ভাঙার ভুল করে। আর তারপর সবচেয়ে বড় ভুল, কেন কেন কিন্তু কেন এমন কি দুর্বলতা এসে পড়ে যে একটা থার্ড রেট সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়? তাছাড়া এটা কোন ধরনের মূর্খতা যে কেউ এই ধরনের সম্পর্কের জন্য নিজের সব থেকে দামি জিনিস, নিজের জীবন দিয়ে দেয়? সরি, উনি মারা গেছেন। কি? আর আমরা পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি। ফাঁসির কারণ সাফোকেশন, তারপর মৃত্যু। সুইসাইড কেস ইন্সপেক্টর। মৃত্যু কখন হয়েছে ডক্টর? এখনো 12 ঘন্টাও হয়নি। আর কিছু? ব্লাড স্যাম্পলে অ্যান্টি ডিপ্রেসেন্টের ট্রেস পাওয়া গেছে। তো ডিপ্রেশনের রোগী ছিল এ। স্যার, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরলাম তখন কলিং বেলের রেসপন্স পাচ্ছিলাম না। তখন সন্ধ্যে 6টা নাগাদ হবে, আমরাও তখন বাড়ি ফিরেছিলাম। স্যার, তারপর আমার নিজের চাবিটা দিয়ে ঘরের ভিতর ঢুকলাম। আপনার স্ত্রী ভেতর থেকে দরজা দিয়ে দেয়নি? না, করেনি স্যার। স্যার, আমি ভেতরে এসে দেখলাম যে ওর বডি বেডরুমে পাখার সঙ্গে ঝুলে আছে। কেন করলো সুইসাইড? স্যার, ও ডিপ্রেশনে ছিল। কি জন্য ডিপ্রেশন ছিল ওর? জানি না স্যার। হ্যারাস করতে ওকে? কোনো অ্যাফেয়ার ছিল? পনের ব্যাপার? না ইন্সপেক্টর, সেরকম কিছুই ছিল না। স্যার, আমাদের বিয়ের এখনো 1 বছর হয়নি। ও আগে থেকে ডিপ্রেশনে ছিল। ওর বাবা মা আগে থেকে কিছু জানায়নি। ওনাদেরকে জিজ্ঞেস করেনি? খবর দিয়েছেন ওনাদের? ওরা গাজিয়াবাদ থেকে রওনা দিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। প্রথমে ওনাদের স্টেটমেন্ট নেব, পরে বডি হ্যান্ডওভার হবে। ঠিক আছে। যেমন আপনি চান। আমি শুধু এইটুকু বুঝতে পারছি মিস্টার চিরাগ, যে আপনার স্ত্রীর সাথে ভালো কিছু হচ্ছিল না। আমি করতামই বাকি, ওর তো ট্রিটমেন্ট চলছিল। সাইকিয়াট্রিস্টের নাম আর নাম্বার দিন। হোয়াট? শ্রুতির থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। ও একজন ডক্টর ছিল, বুদ্ধিমতী ছিল, কিন্তু ও সমস্যার এই সমাধান বের করবে? কোন প্রবলেমের সলিউশনের কথা বলছেন ডক্টর ওর রে? বিয়েটাই একটা সমস্যা ছিল ইন্সপেক্টর। ওর উপর প্রচন্ড অত্যাচার করা হচ্ছিল। এই কথাটা তো ওর বাবা মাও জানতেন। এই প্রবলেম শুরু থেকেই ছিল? হ্যাঁ, শ্রুতির কথা মতো বিয়ের প্রথম দিন থেকেই। শ্রুতি বিয়ের আগেই ডিপ্রেস থাকতো? মোটেও না ইন্সপেক্টর।
শ্রুতির এই ডিপ্রেশনের জন্য ওর বর আর ওর শ্বশুর শাশুড়ি দায়ী। পনের জন্য ওকে প্রচন্ড জ্বালাতন করতো। বডি হ্যান্ড ওভার করার আগে আপনার সাথে একটু কথা আছে। দেখুন, এটা তো সুইসাইড কেস, আর আপনার মেয়েকে সুইসাইড করার জন্য বাধ্য করা হয়েছে। আইপিসি ধারা 304B অনুযায়ী ডাউরি কেসের মধ্যে পড়ে, আর ধারা 306 অনুযায়ী অ্যাবেন্ডমেন্ট অফ সুইসাইডের। আমার রায় হলো যে আপনার জামাইয়ের ওপর এই দুটো চার্জই লাগানো দরকার। ওই জানোয়ারটা আমার মেয়েটাকে শুধু পণের জন্য বিয়ে করেছিল। দেখুন বিশ্বম্ভর বাবু, আপনি জেনে শুনে মেয়ের বিয়ে দিয়েছেন, এটা জানা সত্ত্বেও যে ওরা পণের দাবি করছে। এই সমস্ত প্রবলেম বিয়ের আসরেই শুরু হয়েছিল বিশ্বম্ভর বাবু। কিন্তু আমি তো প্রথম দিনই পণ দিতে বারণ করেছিলাম। আমার মনে হয়েছিল যে এই প্রবলেম তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। খুব জলদি ঠিক হয়ে গেছে প্রবলেম, মাত্র 8 মাসে। এই আঘাত নিজের উপর নিজেই নিয়েছেন বিশ্বম্ভর বাবু। আপনি নিজেই আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। যখন পণের দাবি উঠেছিল তখন কেন সম্বন্ধ ভাঙেননি আপনি? কেন কথায় গিয়েছিলেন? বিয়ে কেন দিলেন? ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। বড় ভুলের অনেক বড় মূল্য চোকাতে হলো। মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। চিরাগের ঘৃণ্য উদ্দেশ্য প্রথম থেকেই স্পষ্ট ছিল। সে বিয়ে শুধুমাত্র পয়সার জন্য করেছিল, যাতে তার বিজনেস সেট আপ হতে পারে। চিরাগ এই বিয়েটাকে শুধুমাত্র বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে দেখেছিল। ভালোবাসা, ভরসা, সম্মান, দায়িত্ববোধ, এই সমস্ত কথা এই সম্পর্ক থেকে বহু দূরে ছিল। তুমি আর বাবা দুজনেই হাত তুলে দিলে। এখন আমি একা কিছু করতে পারবো? চিরাগ, প্লিজ প্লিজ ফোকাস করো। দেখো, জীবনে কোনো কিছু করার ক্ষেত্রে ফোকাস করাটা খুব জরুরি, আর যেটা তোমার কাছে নেই। না দাদা, বিজনেস করার জন্য ক্যাপিটাল দরকার, যেটা আমার কাছে নেই। এই কারণে নেই কারণ আমার নিজের লোক নিজের নেই। কোথা থেকে করো বিনা ক্যাপিটালে বিজনেস দাদা? তাহলে করো ক্যাপিটালের জোগাড়, নিজে করো। অন্য কেউ করে দেবে না, তোমাকে নিজে করতে হবে এটা। যদি বিয়ে করি তাহলে? তোমার নিজের পা এখনো শক্ত হয়নি, আর তুমি আর একজনের দায়িত্ব নেবে বলে ঠিক করেছো। কিন্তু মেয়ের বাবা তো নিজের পায়ে দাঁড়িয়েছে না। তুমি পণ নেওয়ার কথা ভাবছো? না দাদা, আমি বিজনেসে হেল্পের কথা ভাবছি। আইডিয়াটা খারাপ না, হ্যাঁ, কিন্তু এটা কোনো মনোপলির খেলা নয়। টাকা নিয়ে ফেলে দিলে আর কোনো মালদার পার্টি তোমার হাতে চলে এলো। পণ বের করা তো কোনো বিজনেস স্টার্টের থেকেও কোনো কম মেহনতের কাজ নয়। আচ্ছা, তারা কিসের বাবা? তোমার জীবন তো এইসবে শুরু হয়েছে। শেষ হয়ে যাবে বাবা, বিয়ে না হলে সব শেষ হয়ে যাবে। এমন কি আছে বিয়েতে? আমার ক্যাপিটাল আছে, আমার ইনভেস্টমেন্ট আছে, যেটা মেয়ের বাবা দেবে। ওর থেকে নিজের গার্মেন্টসের বিজনেস শুরু করব। তুই পীযূষের সাথে আর 2-1 বছর কাজ কর, কাজটা শেখ, তারপর ভাবা যাবে। বাবা, আমি দাদার সঙ্গে সারা জীবন থাকলেও না, তবু আমাকে পার্টনার বানাবে না। কর্মচারী কর্মচারী থেকে যাব ওখানে, আর ওই মাইনে থেকে কখনো বাড়বেও না। না বাবা, আমায় নিজেকে কিছু করতে হবে, আমাকে আলাদা হতে হবে। বাবা, তুই আলাদা হয়ে যাবি আমাদের দুজনকে ছেড়ে? মা, তুমি কিরকম কথা বলছো? আমার স্ত্রী তোমাদের দুজনকে দিনরাত সেবা করবে, আর ওর বাবা আমার বিজনেসে হেল্প করবে। বাবা প্লিজ, তুমি এবার মেয়ে দেখা শুরু করে দাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, কিছু একটা করছি। কিন্তু একটা কথা শুনে রাখ, আজকাল এরকম সম্বন্ধ পাওয়া খুব একটা সহজ নয়। বাবা, মা, বাবা, বাবা, একটা খুব বড় গুড নিউজ আছে। গেস হোয়াট? বাবা, আমি ডক্টর তেলাপকে অ্যাসিস্ট করার সুযোগ পাচ্ছি। জাস্ট ইমাজিন বাবা, গাজিয়াবাদের সবথেকে বড় ডক্টর। গুড, ভেরি গুড, দারুণ খুশি হয়েছি আমি। ব্যাস বাবা, 2 বছর ওনার আন্ডারে কাজ করলে না, আমি নিজের ক্লিনিকও খুলতে পারবো। তোর মায়ের ফোন। হ্যাঁ ম্যাডাম, ডক্টর শ্রুতির মা, বলুন। খুশির খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। আরে খুশির খবর তো আমার কাছেও আছে, প্রথমে তুমিই শোনাও। একটা খুব ভালো সম্বন্ধ এসেছে আমাদের শ্রুতির জন্য।
দিল্লির খুব বড় ফ্যামিলি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কথা বলছি। হ্যাঁ, কি বলছিল মা? আরে সব বলছি, তুই বস বস। কি আমার কাছে তোর জন্য একটা অফার আছে। অফার? কিরকম অফার? ডক্টর তৈলাঙ্কের অ্যাসিস্ট্যান্টের কাজ ছাড়, এখন তোর নিজের প্র্যাকটিস করার সুযোগ আসে দিল্লিতে, আর এখনই, তাহলে কেমন হবে? কিন্তু কিভাবে বাবা? মা, একবার দেখা করলে কি যেটা তোমাদের ভালো মনে হয়। থ্যাঙ্কস। আমার ছেলে চিরাগ তার দাদার সাথে মিলে কসমেটিক্সের বিজনেস চালায়, আর রিসেন্টলি ও পৃথিবীর সব থেকে বড় মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের এজেন্সি পেয়েছে। খুব ভালো, ভেরি গুড। কিন্তু আমি তো শুধু একটা কথাই জানি, ছেলে আর মেয়ে যদি পরস্পরকে পছন্দ করে নেয় তাহলে আমাদের ঘরে কারোর কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, এমনিতে জহরবাবু, একটা কথা বলার ছিল আপনার সাথে। বলুন। বিষয়টা হলো যে আমি আর আমার মেয়ে শ্রুতি, আমরা দুজনেই পণের বিরুদ্ধে। এমনকি ও তো আমাকে পরিষ্কার বলেই দিয়েছে, যে ছেলে পণ চাইবে ও তাকে বিয়েই করবে না। বাহ, এই তো কথার মতন কথা। খুব ভালো শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে। আমরা আমার মেয়েকে শিক্ষা ছাড়া আর কি দিতে পারি বলুন? আসলে আমার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে নিজে কিছু করতে চায়, এবং মেয়েটা তো করে দেখিয়েই দিয়েছে। ছোট ছেলে চিন্টু এমবিএর এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, নিজের দিদিকেও আদর্শ বলে মনে করে। এ তো খুব ভালো কথা। না, আমার মেয়ে, তাই জন্য আমি প্রশংসা করছি না, কিন্তু এই জন্য করছি যে ও এক সমস্ত পরিশ্রমী মানুষদের কাছে একটা উদাহরণ। কিছুদিনের মধ্যেই একটা খবর এলো যে ওদের পক্ষ থেকে রাজি, আর ওনারা আমাদের সমস্ত শর্তে রাজি ছিলেন। শ্রুতি তো বিয়ে করতেই চায়নি স্যার, ও তো আগে ওর প্র্যাকটিস করতে চেয়েছিল। আমরা খুব জোর দিলাম ওর ওপর। ওরা আমাদের রীতিমতো ঠকিয়েছে স্যার, এত বড় ধোকা দিয়েছে স্যার। যদি মনটা বড় হতো, পরিমাণটাও বেশি দিত। ফালতু 25,000 টাকা জায়গা 25 লাখ টাকা দিত। কিন্তু না, ক্ষমতা আছে, যোগ্যতা আছে টাকা দেওয়ার। আমি পুরো স্টাডি করেছি ওনার বিজনেসের। মনটা ছোট নিশ্চয়ই তোমার বাবার, কিন্তু আমি না, ওনার হৃদয়ে হাত ঝুঁকিয়ে টেনে টেনে বড় করে দেব। তখন দেখবে লাখ লাখ পাবো। প্রশ্নই উঠছে না বাবা, পণ যদি না দেয় তো বিয়ে করব না। আরে বাবা, ওদের পণ শব্দটাতেই আপত্তি, মেয়ের সুখেতে তো নয়। একবার বিয়ে হয়ে যেতে দে আর বউকে ঘরে আসতে দে, দেখবি লক্ষ্মী নিজেই তোর কাছে চলে আসবে। দেখ চিরাগ, বেশি হাঁ করিস না। আজ পর্যন্ত যত মেয়ে দেখলাম তোর জন্য, এই একটা সম্বন্ধ যার দেওয়ার ক্ষমতা আছে। আর এই সোনার ডিম পাড়া হাঁস ঠিক মতন যত্ন করলে টাকা আসতেই থাকবে। আর যদি টাকা দিতে অস্বীকার করে তো, তাহলে আমি শুধুমাত্র ফাঁসবো না। চিরাগ, দেখো, মেয়ের খুশির জন্য যে কোনো বাবা সবকিছুই করতে রাজি আছে। আর এমনিতেও বড়লোক বাপের মেয়ের চোখের জল, এক ফোঁটার দাম 1 লাখ টাকা।
যখন চিরাগ আর ওর পরিবারের সমস্ত মানুষের মানসিকতা বুঝতে পারলাম, তখন খুব দেরি হয়ে গেছিল। দেরি? অনেক দেরি কেন? ওরা ওকে প্র্যাকটিস পর্যন্ত করতে দেয়নি, প্রতিদিন টর্চার করতে ওকে। পুরো 8 মাস ধরে? হ্যাঁ। এটা জানতেন যে টর্চার হচ্ছে, আপনি হতে দিলেন? আমি প্রতিদিন ভাবতাম যে আজ যাব আর আমার শ্রুতিকে ফিরিয়ে নিয়ে আসবো, সপাটে এক চড় ওই শয়তানটাকে মারবো আর আমার মেয়ের জীবন থেকে চিরকালের মতো দূর করে দেবো ওকে। বিশ্বম্ভর বাবু, কিছুই তো করেননি আপনি। কি করে করতাম? আমার শ্রুতি যে বারণ করেছিল, আমি জানি না ও কিভাবে সব একা সহ্য করে গেল। ফোন করতো কিন্তু সব কথা বলতে পারতো না। ও প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিল, যেটার খুব ভালো চিকিৎসাও চলছিল। জানি না কি ভূত চেপেছিল। তার থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর শ্রুতি অথবা গায়ে আগুন দেবে। চিরাগ, 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 চিরাগ। চিরাগ এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। তার উপর আইপিসি সেকশন 304B এবং 306 ধারায় চার্জ ফাইল করা হয়েছে। আত্মহত্যা করতে প্ররোচিত করা আর পণের জন্য আত্মহত্যার চার্জেস। কিন্তু এই সব অভিযোগ কি আদালতে প্রমাণিত হবে? এটা কি কখনো প্রমাণিত হবে যে শ্রুতিকে এমনভাবে অত্যাচার করা হয়েছিল যে সে ডিপ্রেশনে চলে যায় আর আত্মহত্যা করে বসে? শ্রুতি একজন ডক্টর ছিল, স্মার্ট ছিল, একবিংশ শতকের ভারতের উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল। এত সব সত্ত্বেও, এত আধুনিক মেয়ে হয়েও শ্রুতি একজন জঘন্য মানুষ একটা জঘন্য সম্পর্ক থেকে বেরিয়ে আসা সঠিক মনে করেনি। এবার প্রশ্ন এটাই দাঁড়ায় যে শ্রুতির আসল খুনি কি পণের চাহিদা ছিল, ডিপ্রেশন ছিল, নাকি সেই কলঙ্কের ভয় যেটা সমাজ সেই মেয়েদের উপর আরোপ করতে পিছু হটে না যারা ওই খারাপ সম্পর্ক ছেড়ে দিয়ে বাপের বাড়িতে ফিরে আসে? শিক্ষিত মেয়েরাও কি নিজেরা নিজেদের বোঝা মনে করে? দিল্লির মতো শহরে 2011-এ
আজকের কেসের মতো নিরুপায় অবস্থায় ডিভোর্স কোনো অভিশাপ নয়, কোনো পাপ নয়। যদি কোনো অভিশাপ, পাপ, অপরাধ হয় তাহলে সেটা হলো আত্মহত্যা। শ্রুতির মতন মেয়েদের আত্মহত্যা আরও কয়েকটি হত্যা করে। হত্যা করে মায়ের মমতার, বাবার আত্মসম্মানের, ভাই বোনের ভালোবাসার। হত্যা করা হয় আমাদের সংস্কৃতির, যেটা দাকিয়ানুসি প্রথা থেকে সম্পূর্ণ আলাদা। আর হত্যা করা হয় সেই সব মেয়েদের মনোবলের, তাদের সেলফ কনফিডেন্সের, যারা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে নিজের সব স্বপ্ন পূরণ করতে চায়। ক্রাইম পেট্রোল দস্তাক পণ প্রথার তীব্র বিরোধিতা করে, আর ততটাই দৃঢ়ভাবে আত্মহত্যারও বিরোধিতা করে। মেয়েরা, ভয়কে জয় করো, নিরাশাকে দূর করো, অন্যায়কে শেষ করো, কিন্তু নিজের সুন্দর জীবনটাকে কখনো না। পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, নিজের জীবনটাকে ভীষণ ভালোবাসুন। জয় হিন্দ।